ঝরাপাতার গল্পের আসরে সকলকে স্বাগত। আজকের পর্বে অনীশ দেবের গোয়েন্দা এসিজি কাহিনী পাখি ধরা। অনীশ দেবের জন্ম 22শে অক্টোবর 1951 সালে কলকাতায়। তিনি ছিলেন বাংলা সাহিত্যের রহস্য, রোমাঞ্চ এবং কল্পবিজ্ঞান ধারার জনপ্রিয় লেখক এবং সম্পাদক। আনন্দমেলা, শুকতারা, নবকল্লোল, কিশোর বিজ্ঞানী, কিশোর জ্ঞান বিজ্ঞান, কিশোর ভারতী সহ পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জনপ্রিয় পত্রিকাগুলিতে তার লেখা প্রকাশিত হয়েছে। অনীশ দেবের জীবনাবসান ঘটে 28শে এপ্রিল 2021 সালে করোনায় আক্রান্ত হয়ে। অনীশ দেবের সৃষ্টি এই গোয়েন্দা আদপে একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক, কিন্তু অনুসন্ধান করতে তার ভালোই লাগে, তাই তিনি গোয়েন্দা অশোক চন্দ্রগুপ্ত। আজকের গল্পটি আমরা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত গোয়েন্দা এসিজি সমগ্র এই বইটি থেকে। প্রধান চরিত্রে গোয়েন্দা এসিজি এবং ইন্সপেক্টর রঘুপতি যাদব। শুরু হচ্ছে আজকের গল্প, অনীশ দেবের পাখি ধরা। পরনের সাদা ধবধবে পাঞ্জাবির সঙ্গে এক মাথা সাদা ধবধবে চুল একেবারে মিশে গিয়েছিল। বৃদ্ধের শরীরটা ঝুঁকে পড়েছে অতি আধুনিক একটা টেপ রেকর্ডারের উপরে। টেপ চলছে, শোনা যাচ্ছে নানা রকম শিসের শব্দ, মিষ্টি এবং কর্কশ সুর। পাখি ডাকছে। বৃদ্ধ তন্ময় হয়ে শুনছিলেন, হাতে খাতা পেন্সিল, নোট নিচ্ছেন। কখনো কখনো ঘাড় নাড়াচ্ছেন, আবার কোনো এক ফাঁকে পেন্সিল ধরা হাতে টান মারছেন শুভ্র চুলের গোছায়। তারপরেই চশমার কালো ফ্রেম ঠিকঠাক করছেন। গুড মর্নিং গুপ্তা সাহেব। সকালবেলায় নকলি চিড়িয়ার ডাকে কোনো মৌজ নেই কিন্তু। ফিরে তাকালেন ডক্টর অশোক চন্দ্রগুপ্ত, সংক্ষেপে এসিজি। হাসলেন। সাত সকালে তার এই আস্তানায় হুটহাট করে ঢুকে পড়ে একরকম দোঁয়াশলা ভাষায় মন্তব্য করতে পারে মাত্র একজনই, ইন্সপেক্টর রঘুপতি যাদব। মুখের রেখা কাট কাট, চোয়ারে গায়ের রং রোদে পোড়া, চোখ শরীরে বিঁধে যায় যেন, আর পুরুষালী মোটা গোঁফ। দেখে রঘুপতিকে যতই অপ্রিয় মনে হোক, এসিজি ওকে ভীষণ ভালোবাসেন। একসময় এসিজির ছাত্র ছিল। কথাবার্তায় রুক্ষ হলে কি হবে, মনটা বড় ভালো, আর কাজ পাগল। মনে পড়ে একবার একটা নির্বোধ ওকে ঘুষের প্রস্তাব দিয়েছিল। ও হাসতে হাসতে জুজুৎসুর প্যাঁচ দিয়ে তার ডান হাতটা ভেঙে দিয়েছিল। বলেছিল, যার এইসব কাজই বাঁ হাতের, তার আমার ডায় হাতে জরুরত কি আছে? হ্যাঁ। খোলা জানলার পাশেই টেবিলে কোকিল ঘড়ি। 9টা এখনো বাজেনি। ঘড়ির পাশেই স্টেনলেস স্টিলের মোনালিসা ফ্লাস্ক। রঘুপতি জানে ভোরবেলায় উঠেই এসিজি নিজের হাতে ফ্লাস্ক ভর্তি কফি করে রাখেন, কারণ এখানে এখনো পরের হাত বলে কিছু নেই। স্ত্রী মালিনী চলে গেছেন প্রায় 1 যুগ আগে, আর একমাত্র মেয়ে উর্মিলারও বিয়ে হয়ে গেছে গত বছর। অশোকচন্দ্র গুপ্ত টেপ রেকর্ডারের বন্ধ করে খাতা পেন্সিল গুছিয়ে রাখলেন তার পাশে। হাসতে হাসতে বললেন, বস রঘুপতি। নকলি চিড়িয়ার ডাকে মৌজ না থাকলে কি হবে? আমার ফ্লাক্সের কপিতে থাকতে পারে। আজকে দেখো। ছাপা কাপড়ে আবৃত বেতের চেয়ারে বসল রঘুপতি যাদব। গা এলিয়ে দিল শোয়ার ভঙ্গিতে। হেসে বলল, স্যার, পাখিতে কি মজা পান বুঝি না, কিন্তু মাঝে মাঝে পাখির ডাক শুনতে ভালো লাগে, তা বলে দিনভর কিচির মিচির। এসিজি কাপে কফি ঢেলে এগিয়ে দিলেন রঘুপতিকে। তারপর ঘরের মেঝেতে সাজিয়ে রাখা বইয়ের কয়েকটা স্তূপকে সন্তর্পণে পাশ কাটিয়ে আরেকটা চেয়ারে বসে পড়লেন। সাদা পাজামা টেনে ঠিক করে বললেন, তুমি বা চোর ডাকাত খুনে বদমাশের মধ্যে কি মজা পাও বুঝি না, পাখিরা তার চেয়ে অনেক ভালো। রঘুপতি যাদব কফিতে চুমুক দিল কয়েকবার, তারপর সিরিয়াস মুখ করে বলল, গুপ্তা সাহেব, আপনার জরুরি কাজে ডিস্টার্ব করলাম।
এসিজি ঝুঁকে পড়ে রঘুপতির কাঁধ চাপড়ে দিলেন আলতো করে। বললেন, যা শুরু করেছি তা এক আধ দিন পরিশ্রমের ব্যাপার নয়, অন্তত 2 বছর লাগবে। কি কাজ স্যার? রঘুপতির কৌতূহল হলো, কপালে ভাঁজ পড়ে। এসিজি মাথার চুল টানলেন একবার, তারপর ঘরের ছাদের দিকে চোখ তুলে বললেন, বার্ড কমিউনিকেশন, পাখিদের ভাষা। কোন কোন পাখি কীরকম ভাষার কথা বলে তাই বোঝার চেষ্টা করছি। যে টেপটা বাজাচ্ছিলাম সেটা গত সপ্তাহে সুন্দরবনের জঙ্গলে টেপ করা। এর মধ্যে রাডি কিংফিশারের আওয়াজ শুনতে পেলে? রাডি কিংফিশার? রঘুপতি জলদি চুমুক দিয়ে ফেলে কফির কাপে, তারপরই করে ওঠে। একটু সময় নিয়েও বলল, স্যার, আমি এদিকে এক ব্লাডি কিংফিশারকে নিয়ে ফেসেছি। গত কয়েক বছর ধরে প্রীতম দাস চৌধুরী বহু মাছলি পকড়াচ্ছে, কিন্তু আমরা ওকে ফাঁদে ফেলতে পারিনি। মাছলি পকড়াচ্ছে আর সটকাচ্ছে, সিধা নাওদা গিয়ারা। এসিজি বাধা দিয়ে বললেন, রঘুপতি, জিভে আগুল দাও। বোঝাই যাচ্ছে তুমি খুব ডিস্টার্বড, না হলে আমাকে ডিস্টার্ব করতে আসতে না। তাই প্রীতম দাস চৌধুরী লোকটা করেছে কি? খুন করেছে? রঘুপতি যাদবের কফি শেষ হয়ে গিয়েছিল। পাশের ছোট্ট টেবিলে কাপটা নামিয়ে রেখে বলল, এতদিন শুধু ওর খুন করাটাই বাকি ছিল, পরশু সেটাও সেরে ফেলেছে স্যার। একটু থেমে কি যেন ভাবল, তারপর বলল, বুঝতে পারছি খুনটা দাস চৌধুরী করেছে, কিন্তু কি করে করেছে ধরতে পারছি না। লোকটা গেহরা পানি কে মছলি আছে গুপ্তা সাহেব। রঘুপতির মুখের দিকে তাকিয়ে অশোকচন্দ্র গুপ্ত ওর অস্বস্তিকর দুশ্চিন্তাটা অনুভব করতে পারছিলেন। ছেলেটা সত্যি প্রাণ দিয়ে ভালোবাসে ওর চাকরিকে। লালবাজার ওর কাছে মন্দির, আর পুলিশি উর্দি ওর গর্ব। কিন্তু প্রীতম দাস চৌধুরী ওকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। এসিজি কাশলেন। মাথার একগোছা চুল ধরে টানলেন বার দুয়েক, তারপর বললেন, পেঁচার মতন মুখ করে বসে থেকো না রঘুপতি, আমি এখনো মরে যাইনি। আই নো হাউ টু ক্যাচ এ রেয়ার বার্ড। হাসলেন এসিজি, বললেন, একটা কথা তোমাকে সব সময় বলি, চেহারা আমার শার্লক হোমসের মতো নয়, সেরকম করে পাইপও টানতে পারি না। এরকুল পোয়ারোর মতো মোমের পালিশ দেওয়া গোফও আমার নেই। এছাড়া দেবেন্দ্র বিজয়, হুক্কা কাশি, রবার্ট ব্লেক বা বোমকেশের ছিটে ফোটা গুণও আমার মধ্যে নেই। তবে আমি সাধারণ একজন গোয়েন্দা, মোটামুটিভাবে জোড়াতালি দিয়ে কাজ চালিয়ে নিই। সুতরাং মনে হয় প্রীতম দাস চৌধুরী ধাঁধা আমি সলভ করতে পারবো। কোকিল ঘড়িতে সুরেলা শব্দের 9টা বাজল। রঘুপতি দেখল এসিজির দিকে। জানলা দিয়ে এক ফলি রোদ এসে পড়েছে বৃদ্ধের মাথায়। সাদা চুলের গুচ্ছ চকচক করছে রূপোর মতো। পাখি পাগল এই মানুষটা এক সময় রাজাবাজার বিজ্ঞান কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টে অধ্যাপনা করতেন। এখন পাখি আর অপরাধী নিয়ে গবেষণা করেন। বলেন, বার্ড ওয়াচিং আর ম্যান ওয়াচিংয়ে নাকি অনেকটাই মিল, ঈশ্বর জানেন। রঘুপতি একটু সময় নিয়ে মনে মনে গল্পটা গুছিয়ে নিল, তারপর শুরু করলো। দাস চৌধুরীর নাম আপনি হয়তো শুনেননি, তবে লোকটা বহুত সাল ধরে 2 নম্বরই কারবার চালাচ্ছে। যেমন প্রথমে করতো কালোয়ারি, চোরাই মাল টাল খরিদ করতো, তারপর ধর্মতলায় একটা হোটেল খুলে বসলো, ছোট্ট কিন্তু টিপটাপ হোটেল, নাম মুসাফির। তো হোটেল খোলার পর লোকটা স্মাগলিংয়ের ব্যবসাও শুরু করে দিল। তারপর শুনছি গত বছর থেকে নাকি ড্রাগের লাইনে পা দিয়েছে। একটু ফাঁক পেতেই অশোকচন্দ্র গুপ্ত হাত তুললেন, বললেন, রঘুপতি ডিয়ার বয়, তোমার রাজধানী এক্সপ্রেসের গতি কিছুটা কমাতে পারলে ভালো হয়। তোমাদের রেকর্ডে দাস চৌধুরীর নাম নেই নাকি? রঘুপতি বলল,
আছে, তবে সে সবসময় ছোটো মোটো লফড়া, সব কটা কেসই জামিনে ছুট হয়ে গেছে। তাছাড়া প্রীতম পয়সাওয়ালা রাইস লোক সবসময় এক নম্বর লয়ার দাঁড় করায়। এসিজি চেয়ার ছেড়ে এগিয়ে গেলেন কফির ফ্লাক্সের দিকে। নিজের জন্য এক কাপ ঢাললেন। রঘুপতির দিকে তাকিয়ে চোখের ইশারা করতে ও মাথা নাড়ল। বিরক্তভাবে বলল, স্যার, আমি দুরাত্রির ধরে ঘুমোতে পারছি না, আমার জান জ্বলে যাচ্ছে। প্রীতমকে ধরার এটাই সুনহারি মৌকা, কিন্তু যদি এবারও পিছলে বেরিয়ে যায় তাহলে। টেক ইট ইজি রঘুপতি। কফির কাপ হাতে নিয়ে এসিজি ফিরে এলেন। চেয়ারে গুছিয়ে বসে কাপে লম্বা চুমুক দিয়ে বললেন, তুমি নিশ্চিন্ত থাকো, মাথা গরম না করে গল্পটা ধীরে ধীরে বলো। গায়ের জোরে লড়াইয়ের স্পিডটা একটা ফ্যাক্টর, কিন্তু বুদ্ধির লড়াইও নয়। নাও বলো। হ্যাঁ, তো যেখানে ছিলাম স্যার, মুসাফিরের চারতলাটা প্রীতম নিজে ব্যবহার করে। 3টে ঘর আছে সেখানে। গত পরশু সকালে ওর 2 দোস্ত মুকেশ আর সুদেশ তিওয়ারি হোটেলে আসে। মুকেশ আর সুদেশ 2 ভাই, তবে ওরা দুজনে প্রীতমের বিজনেস পার্টনার। কিসের বিজনেস তা বলতে পারবো না, তবে 5-6 রকম তো হবেই। তার মধ্যে কয়েকটা ন্যাচারালি কালা ধান্দা। এসিজি চোখ বুজে শরীর এলিয়ে দিলেন। হাতের কফির কাপ থেকে ধোঁয়া উঠছে। হঠাৎই চোখ খুলে বললেন, লোকগুলোর ছবি এনেছো তুমি? পাশেই একটা খালি চেয়ারে একটা মোটা ফোল্ডার পড়েছিল। সেটা হাত বাড়িয়ে তুলে নিল রঘুপতি। এসিজির দিকে বাড়িয়ে দিয়ে বলল, শুধু ফটো কেন, এখানে ওই 3 জনের পুরো দস্তান পেয়ে যাবেন স্যার। এছাড়া স্পটের নানান ফটোগ্রাফ আর রিপোর্টও আছে। এসিজি ফোল্ডারটা নিলেন। তার চোখ সজাগ হলো, শীর্ণ শরীর রিজু হলো। কয়েক চুমুকে কফি শেষ করে কাপ নামিয়ে রাখলেন। তারপর পাখি দেখা তীক্ষ্ণ চোখে ফোল্ডারের কাগজপত্র উল্টে পাল্টে দেখতে শুরু করলেন। তার চশমার কাচ চকচক করছিল। প্রথমে প্রীতম দাস চৌধুরীর ছবি। বছর 45-এর মোটাসোটা মানুষ, গায়ের রং কালো, কপাল মাথার দিকে উঠে গেছে অনেকটা, চোখ দুটো কুতকুতে, শয়তানের নজর যেন তাতে। চোখের নিচে চর্বির থাঁক, বেপরোয়া অত্যাচারের চিহ্ন, গলায় সরু চেন। ছবির নিচেই রয়েছে প্রীতমের দাস্তান বা জীবনী। সেটা খুঁটিয়ে পড়লেন এসিজি। তারপর পাতা উল্টালেন। মুকেশ তিওয়ারি, বয়স বোধ হয় 55-56 হবে। রোগা ফর্সা চেহারা, চোখে মুখে ভীষণ পরিশ্রমের ছাপ, আর দৃষ্টিতে যেন একটা চাপা জেদ ফুটে বেরোচ্ছে। ফটোর ওপরে একটা শিলমোহরের ছাপ দেখা যাচ্ছিল। সেটার কথা রঘুপতিকে জিজ্ঞেস করতেই ও বলল, মুকেশ তিওয়ারি মারা গেছে গত পরশু। পাতা উল্টালেই ওর ডেড বডির ফটো দেখতে পাবেন। ওই তসবিরটা আমার ওর পাসপোর্ট থেকে কপি করেছি। এরপর সুদেশ তিওয়ারি, বয়সে দাদার চেয়ে অন্তত বছর 8-10 ছোট, চুল খাটো করে ছাটা, সরু গোঁফ, চোয়ালের রেখা উদ্ধত, চোখের নজর দাদার মতোই। ফটো দেখা শেষ করে অশোকচন্দ্র গুপ্ত বাকি রিপোর্টগুলোয় চোখ বোলাতে শুরু করলো। তারপর হঠাৎই চোখ তুলে রঘুপতির দিকে তাকিয়ে বললেন, না, তোমার ধৈর্য দেখছি নিতান্ত পলকা। রঘুপতি যাদব উসখুস করছিল, একটু অস্বস্তি বোধ করলো। সেটা লক্ষ্য করে এসিজি বললেন, ওকে রঘুপতি, তুমি গল্পটা বলে যাও, আমার কান মনোযোগ দিয়ে সব শুনছে। রঘুপতি একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর আগের চেয়ে অনেক নরম গলায় এবং ধীরে ধীরে বলতে শুরু করলো, খোঁজ খবর নিয়ে যা জেনেছি, বিজনেসের ব্যাপারে মাথা বলতে ছিল মুকেশ তিওয়ারি। সুদেশ প্রীতমের প্রায় সমান উমরের হওয়ার জন্যই দুজনে বেশিরভাগ সময়টাই ফুর্তি ফার্তা করে কাটিয়ে দিত। এবারে বিজনেসের কোনো কন্ট্রাক্ট নিয়ে বোধহয় লফড়া হয়েছিল, তাতে হোটেলের চাকর বেয়ারা বহুত লাগাল্লা শুনেছে। মুকেশ তিওয়ারি চিৎকার চেঁচামেচি করছিল বেশি। মাঝে মধ্যে প্রীতম দাস চৌধুরী ওর গুসা ঠান্ডা করার কোশিশ করছিল।
এসিজি ফোল্ডারের কাগজ থেকে চোখ তুলে বললেন, ঝগড়াটা হয় সন্ধে 6:30, তাই নয় কি? রঘুপতি বুঝল গুপ্তা সাহেব রিপোর্টটা ধ্যান দিয়েই পড়ছেন। ও শুধু ঘাড় হেলালো, তারপর বলল, সে যাই হোক, মুকেশ তিওয়ারি অনেক মেহনতের পর ঠান্ডা হয়, কিন্তু রাত 12:30টার সময় সে মারা যায়। তখন ওর পাশের ঘরে বসে প্রীতম আর সুদেশ গল্প করছিল, আর ভিডিওতে কি একটা সিনেমা দেখছিল। হঠাৎই প্রীতম একটা শব্দ শুনতে পায়, অন্তত স্টেটমেন্টে সেরকমই বলেছে। শব্দটা অনেকটা নাকি ধামাকার মতো, ওই পটকা ফটকা যেমন হয় আর কি। সুদেশ বলেছে সে কিছু শুনতেই পায়নি। অবশ্য বুঝতে পারছেন সে হয়তো ঠিক বহাল তবিয়তে ছিল না, চোখ রং ধরে গিয়েছিল। তা আওয়াজটা হওয়ার সঙ্গে সঙ্গে ওরা দুজন ছুটে যায় পাশের ঘরে, দরজা ধাক্কা দেয়, কিন্তু দরজা কেউ খোলে না। তখন প্রীতম চাবির ফুটোয় নিজের নজর দিয়ে দেখে, সুদেশকেও দেখায়। তারপর সুদেশকে বলল, চাবিটা ভেতর থেকে তালার গর্তে ঢোকানো হয়েছে, ইয়ানি अंदर থেকে কেউ দরজা বন্ধ করে চাবি দিয়েছে। তারপর চাবিটা আর কেউ খুলে নেয়নি। এসিজি শব্দ করে ফোল্ডার বন্ধ করলেন, রেখে দিলেন পাশের টেবিলে। তার মুখে চোখে কৌতূহল ফুটে উঠল, কপালে 4-5টা ভাঁজ ফেলে বলে উঠলেন, ভেরি ইন্টারেস্টিং। তারপর রঘুপতি যাদব গালে হাত ঘষল, ঠোঁট উল্টে বলল, তারপর আর কি, ধাক্কাধাক্কি করে সুদেশ আর দরজা ভাঙতে যাবে, তখন প্রীতম ওকে থামায়, একটা দারুণ মতলব দেয়, কোথা থেকে একটা আখবারের পাতা এনে তার অর্ধেকটা দরজা নিচ দিয়ে ঢুকিয়ে দেয় ভেতরে। তারপর একটা কাঠ দিয়ে চাবির ফুটোর ভিতরে খোঁচা দেয়, ভিতরে চাবিটা শব্দ করে পড়ে যায় নিচে। তখন আখবারের পাতাটা টেনে নিতেই চাবিটা বেরিয়ে আসে ঘরের বাইরে। সেটা নিয়ে প্রীতম নিজেই দরজার তালা খোলে, তারপর হুড়মুড় করে দু মক্কেল একসাথে ঢুকে যায় ঘরের ভেতরে। অশোকচন্দ্র গুপ্ত হাসলেন, কফির কাপ নিয়ে চলে গেলেন ফ্লাক্সের কাছে। কফি ঢালতে ঢালতে শীষ দিয়ে উঠলেন, যেন কোনো পাখি ডাকছে। তারপর আবার ফিরে এলেন চেয়ারে। তারপর তিনি চুমুক দিলেন কাপে। এসিজির আচরণ দেখে রঘুপতি যাদব থেমে গিয়েছিল। চোখ বড় করে বলে উঠল, স্যার, मैंने कोई खुशी की बात सुना है क्या? বেশক ইন্সপেক্টর, বেশক, তবে তুমি থেমো না, প্লিজ কন্টিনিউ। এসিজির চোখে চাপা কৌতূহল এবং কৌতুক। রঘুপতি আবার দীর্ঘশ্বাস ফেলে বলল, রাম কি লীলা রাম হি জানে। তো যাই হোক, ওরা দুজনে ঘরে ঢুকে দেখে মুকেশ তিওয়ারি বিছানার কাছে একটা চেয়ারে কাত হয়ে পড়ে আছে, গায়ে হাতে রিভলভার ঝুলছে, আর বুকের বাঁদিকে গোলি কি নিশান। খতম, ব্যাস। তখন প্রীতম দাস চৌধুরী তার দোস্ত সুরেশকে বলে, মুকেশ তিওয়ারি সুইসাইড করেছে। বড়ি আফসোস কি বাত, তাতে সুরেশ তিওয়ারি হঠাৎই খেপে যায়। ও বলে, না, ওর দাদা খুন হয়েছে। তারপর ও ঘরের সবকটে দরওয়াজা আর खिड़की ভালো করে দেখে, लेकिन सब अंदर से बंद, एकदम छिटकनी লাগানো। গুপ্তা সাহেব, অন্য কোনো লোক সে মুকেশকে খুন করে হাতে রিভলভার সাজিয়ে দিয়ে পালিয়ে যাবে তার কোনো উপায় নেই। কামরার দরওয়াজা খিড়কি সব অন্দর থেকে পাক্কা বন্ধ ছিল, কিন্তু তাতে সুদেশ তিওয়ারি বুঝতে চায় না। ও খালি বলে, আমার বড় ভাইকে কেউ সাজিশ করে খুন করেছে। সুইসাইড না মুমকিন, ইম্পসিবল। রঘুপতি একটু থামল। এসিজি কফি শেষ করে ফেলছিলেন, কাপটা রেখে দিয়ে জিজ্ঞাসা করলেন, দাদা খুন হয়েছে বলে সুদেশ তিওয়ারি গো ধরে বসে আছে কেন? রঘুপতি হেসে বলল, এইখানেই মজা স্যার। সেদিন বিকেলে মুকেশ তিওয়ারি নাকি ভাইকে বলেছিল আগামীকাল অর্থাৎ গতকাল ব্যবসার কি সব হিসাব কিতাব নিয়ে বসবে। আজকাল হিসেবপত্রে নাকি উল্টা সিধা গড়বড় দেখা যাচ্ছে। এর জন্যে মুকেশ পুরোপুরি প্রীতমকে দায়ী করেছে। এছাড়া দুবাইয়ে মিলে কাল সকালে ওদের এক
বুড়ি মহেশকেও বড়বাজারে দেখতে যাবে প্ল্যান করেছিল। তারপর তো 6:30টায় কাজিয়া আর 12:30টায় মুকেশ তিওয়ারির খেল খতম। এইসব কারণেই সুদেশ কিছুতেই মানতে পারছে না ওর দাদা খুদকুশি মানে সুইসাইড করেছে। রঘুপতি উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে, হাত পা নেড়েছে, আড়মোড়া ভাঙল। কয়েক মুহূর্ত চুপ করে থেকে এসিজি জিজ্ঞেস করলেন, রিভলভারটা কার? রঘুপতি ঘাড় ফিরিয়ে দেখল বৃদ্ধকে, বলল, কার আবার? মুকেশ তিওয়ারির, রিপোর্টে লেখা আছে স্যার। গুলি কি ক্লোজ রেঞ্জ থেকে করা হয়েছিল? ব্যালিস্টিক রিপোর্ট কি বলছে? ক্লোজ রেঞ্জ, কোনো গোলমাল নেই স্যার, কিন্তু সুদেশ তিওয়ারি হইচই শুরু করে দিয়েছে। আর প্রীতম দাস চৌধুরী দাঁত বের করা হাসি আমি সইতে পারছি না। 16 আনা মোটিভ রয়েছে, কিন্তু কোনো সবুত নেই। বাঁ হাতে চেটোয় ডান হাতে ঘুষি মারল রঘুপতি যাদব, বলল, শয়তানটাকে আন্ডার করতে পারলে মৌজ করে পালিশ লাগাবো কিন্তু। রঘুপতি, অশোকচন্দ্র স্নেহের সুরে ধমক দিয়ে বললেন, তুমি ঠান্ডা হয়ে বসো দেখি, তোমাকে আমি প্রমাণ সব জোগাড় করার মতলব বাতলে দিচ্ছি। রঘুপতি যাদব চেয়ারে গিয়ে বসলো বটে, কিন্তু তার মুখে অসন্তোষের ছোঁয়া লেগে রইল। এসিজি বললেন, সুদেশ কি গুলির আওয়াজ শুনেছিল? ও তো বলছে না, শোনেনি। হোটেলের আর কেউ কি কিছু শুনেছে? একটু ভেবে রঘুপতি বলল, সুলেমান নামে এক বেওড়া কসম খেয়ে বলছে রাত 12টা নাগাদ ও একটা ধমাকার শব্দ শুনেছে। কিন্তু সন্ধ্যের পর সুলেমান একটু আধটু নেশা করে, তো কে জানে আসলেই নকশাক নাকি অন্য কোনো ব্যাপার আছে। এসিজি নড়ে চড়ে বসলেন, সাদা চুলের গোছায় টান মারলেন দুবার, বললেন, রঘুপতি, তুমি ঠিকই বলেছ, মুকেশ তিওয়ারি খুন হয়েছে, আর ওকে খুন করেছে প্রীতম দাস চৌধুরী। রঘুপতি যাদব সিদ্ধারা টান টান করে বসল, জিজ্ঞাসা করল, লেকিন कैसे স্যার? দরওয়াজা খিড়কি সব তো অন্দর সে বন্ধ ছিল। এসিজি হেসে বললেন, সেটাই তো বন্ধ ঘরের রহস্যের মজা রঘুপতি। তবে এইটুকু তোমাকে বলে রাখি, মুকেশ তিওয়ারিকে গুলি করা হয়েছে 12টা নাগাদ। তোমার সুলেমানের কথাই বোধহয় ঠিক। খোঁজ করে দেখো ওই সময় প্রীতম দাস চৌধুরী বন্ধুবর সুদেশকে ছেড়ে কিছুক্ষণের জন্য উধাও হয়েছিল কিনা। তাছাড়া আমার ধারণা গুলি করার সময় সে হয়তো রিভলভারের মুখে চাদর টাদর কিছু চাপা দিয়ে থাকবে, তাতে গুলির আওয়াজটা অনেক ভোঁতা শোনাবে। তোমার কাজ হবে সেই দাগি চাদরটা উদ্ধার করা। হয় ওটা হোটেলের স্টোর রুমে আছে, নইলে প্রীতম গুজে দিয়েছে কোনো উনুনে। রঘুপতি অধৈর্য হয়ে বলে উঠল, খুন করার পর ও কি করলো সেটা আপনি বলুন। বলছি। এসিজি একটু দম নিয়ে বললেন, ঘরের জানলাগুলো ঝটপট বন্ধ করে দিল প্রীতম। তারপর দরজার ভেতর দিকের চাবির গর্তে এমন একটা চাবি ঢুকিয়ে দিল যার মাথাটাই কাটা। অর্থাৎ তালা খোলার জন্য চাবির যে অংশটা সবচেয়ে জরুরি সেইটুকুই কেটে বাদ দেওয়া। এই অকেজো চাবিটা দরজার ভেতরে দিয়ে লাগিয়ে প্রীতম বাইরে এসে দরজা টেনে লক করে দেয় বাইরে থেকেই। হোটেলের মালিক হওয়ার সুবাদে প্রীতমের কাছে মুকেশের ঘরের ডুপ্লিকেট চাবি নিশ্চয়ই ছিল। সে যাই হোক, জলদি কাজ সেরে প্রীতম ফিরে এলো সুদেশের কাছে। এসে এতক্ষণ গড়হাজির থাকার জন্য যা হোক একটা বাহানা শোনালো। তারপর 12:30 নাগাদ মিথ্যে বলল যে সে একটা, তোমার ভাষায়, ধামাকার শব্দ শুনতে পেয়েছে। তখন সে জোর করেই সুদেশকে সঙ্গে নিয়ে মুকেশের ঘরের দরজায় হাজির হয়। ওকে সাক্ষী মানার জন্যে ভেতর দিকে লাগানো অকেজোর চাবিটা ওকে দেখায়। এমনিতে ওরকমভাবে তালায় চাবি ঢোকানো থাকলে বাইরে থেকে চাবি ঢুকিয়ে দরজা খোলা মুশকিল। তাই প্রীতম খবরের কাগজ পেতে কাঠি দিয়ে খুঁচিয়ে অত সব কাণ্ড করেছে। এসিজি থামতেই রঘুপতি বলল, কিন্তু যে চাবিটা আখবারের পাতা দিয়ে প্রীতম বাইরে বের করে নিয়ে এলো সেটা তো ফালতু। তাহলে ওই চাবি দিয়ে দরজা খুলে গেল কি করে স্যার?
হাসলেন এসিজি। বললেন, একে বাংলায় বলে হাত সাফাই রঘুপতি। সুদেশের চোখে ফাঁকি দিয়ে ঘরের ভেতর থেকে এত কষ্ট করে বের করে আনা ওকে যে চাবিটা বোধহয় আসল চাবির সঙ্গে পাল্টে নিয়েছিল প্রীতম। আসল চাবিটা ওর পকেটেই ছিল হয়তো, ব্যাস তারপর আর কি। রঘুপতি উঠে দাঁড়ালো, ঝুঁকে পড়ে ফোল্ডারটা তুলে নিল টেবিল থেকে। অশোক চন্দ্রগুপ্ত উঠে দাঁড়ালেন, হাতে হাত ঘষে বললেন, রঘুপতি, এবার কি কি জিনিস খুঁজে বের করতে হবে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তার মধ্যে আসল হচ্ছে ওই মাথা কাটা চাবিটা। আর খোঁজ করে দেখো কোনো চাবিওয়ালা সেদিন সন্ধেবেলা মুসাফির হোটেলে এসেছিল কিনা। অবশ্য চাবি কাটাকাটির কাজটা প্রীতম দাস চৌধুরী নিজেও করে থাকতে পারে। 6:30 থেকে 12টা, অন্তত 5.5 ঘন্টা সময়, অনেক সময় পেয়েছিল লোকটা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ বলে বড় বড় পা ফেলে চলে যাচ্ছিল রঘুপতি। ওকে থামালেন এসিজি। আর একটা কথা রঘুপতি, আমি তো শুধু থিওরি বাতলে দিলাম, বাস্তবে সেটা কতটা মিলবে জানি না। কে জানে, প্রীতম দাস চৌধুরী হয়তো সত্যিই মুকেশ তিওয়ারিকে খুন করেনি। রঘুপতি হেসে উঠল। সেবার আপনি আমার ওপর ছেড়ে দিন না স্যার, কালই আপনাকে ফোন করে থিওরি রেজাল্ট জানিয়ে দিতে পারবো বলে মনে হয়। লেকিন গুপ্তা সাহেব, কি করে আপনি এই থিওরির আইডিয়া পেলেন? ইট ইজ এক্সিলেন্ট। অশোকচন্দ্র চুলের গোছায় টান মারলেন, হেসে বললেন, জন ডিকসন কার রঘুপতি, জন ডিকসন কার। এই ভদ্রলোক জন ডিকসন কার আর কার্টার ডিকসন, এই দুটো নামে সারাটা জীবন শুধু বন্ধ ঘরের রহস্য আর অসম্ভব সমস্যা নিয়ে কিতাব লিখে গেছেন। সুতরাং যখনই আমি কোনো ক্লোজড রুম প্রবলেম পাই, তখনই জন ডিকসন কারের মতো করে ভাবতে চেষ্টা করি। তবে সবসময় যে পারি তা নয়। রঘুপতি হেসে বলল, আপনাকে বিনাই মানায় না স্যার। জন ডিকসন কারের চেয়েও আপনি ज़्यादा अक्लमंद। এগেইন আ বিগ থ্যাঙ্কস স্যার, গুড বাই। রঘুপতি যাদব চলে গেল হনহনিয়ে। অশোকচন্দ্র আবার টেপ রেকর্ডারের কাছে গিয়ে দাঁড়ালেন, টেপ চালু করলেন। নাম না জানা পাখিরা আবার মিষ্টি সুরে ডাকতে শুরু করলো। এসিজি তখন জানলা দিয়ে বাইরের রোদ দেখছিলেন। শুনছিলেন অনিশ দেবের গোয়েন্দা এসিজি কাহিনী পাখি ধরা। গল্পের প্রধান চরিত্রে গোয়েন্দা এসিজি এবং ইন্সপেক্টর রঘুপতি যাদব। গল্প পাঠে এবং অন্যান্য ভূমিকায় আমি বিজয়। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি পর্বে নতুন কোনো গল্প অথবা কবিতা নিয়ে। ততক্ষণ পাশে থাকুন, শুনতে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলকে। ঝরাপাতা, কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে। গল্পগুলি এবং কবিতাগুলি শুনে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। শুনতে থাকবেন ঝরাপাতা ইউটিউব চ্যানেলকে।